সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে দিনের গুরুত্বপূর্ণ দুটি বিষয় আছে, যে শাপলা গণহত্যার বিষয়ে 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিটি আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং মোট 41 জনকে আসামি করা হয়েছে। এবং এটা দীর্ঘদিন থেকে একটা দাবি ছিল। এই দাবির আলোকেই, এই দাবির প্রেক্ষিতেই নতুন সরকার, নির্বাচিত সরকার তদন্ত কাজ সম্পন্ন করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে দুটি অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কথা বলেছেন। একটা হলো নবগঠিত ন্যাশনাল হেরিটেজ কাউন্সিল বা এনইসির সদস্য, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন এনইসি এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করে উনি অনেক বিষয়ে কথা বলেছেন, আলোকপাত করেছেন। এবং নতুন কুড়ির সমাপনী অনুষ্ঠানে, যে ক্রীড়াঙ্গনের যে নতুন কুড়ি নতুনভাবে শুরু হয়েছে, এটার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। এই নিয়ে কথা বলবো। এছাড়া দীর্ঘদিন ধরে গ্যাস সংকট রয়েছে, গ্যাস সংকট নিয়ে আমাদের জ্বালানি মন্ত্রী কথা বলেছেন, প্রতিমন্ত্রী কথা বলেছেন, এই নিয়েও কথা বলবো। আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত। আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামাতে ইসলামী। ইমরান ভাই, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হাবিব ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। শাপলা গণহত্যা, এই শাপলা গণহত্যা 2013 সালের 5ই মে যে ভয়াবহ বিভৎস ঘটনা ঘটেছিল, এবং বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের, হেফাজতে ইসলামের সদস্যদের উপর যে নির্বিচার গণহত্যা চালানো হয়েছিল, দীর্ঘ তদন্তের পরে এই নিয়ে আমরা অনেক দেখেছি, এই নিয়ে আলাপ আলোচনা অনেক কিছু হয়েছে। দেখা গেছে যে 58 জনকে হত্যা করা হয়েছে, নিশ্চিত প্রমাণ তারা পেয়েছে তদন্তকারীরা। এবং আইসিটিতে আজকে এই মামলার চার্জশিট দাখিল করে 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, মোট 41 জনকে আসামি করা হয়েছে। আপনি এই শাপলা গণহত্যার বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং এই বিচার কার্যক্রম যে এই পর্যায়ে আছে এটাকে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক জামাত ইসলামের মজলিসের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানকে শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। অনেকদিন পর আপনার সাথে একটা শোতে বসেছি জাহিদ ভাই, আমার প্রিয় জাহিদ ভাই। আপনার দীর্ঘদিনের রাজপথের আমরা ছিলেন, কি সুন্দর একটা ফিগার, এখন হয়ে গেছেন আমাদের মতো পেটেড মোটা হয়ে গেছে আর কি। যাই হোক, আমার এই দিনটার কথা খুব মনে পড়ে, কারণ তার আগে যে 4 এপ্রিল যে সমাবেশটা হয়েছিল, আরেকটি সমাবেশ, সেই সমাবেশের সময় আমরা জেলখানায় ছিলাম। আচ্ছা, ঢাকা জেলখানায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। আবার 5ই মেতেও জেলখানাতে ছিলাম। সেখানে আমি ছিলাম, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ছিলেন, আমন্দুল্লাহ আমান, আমি এক রুমে ছিলাম, রুল কদর দুলু আমার পাশের রুমে ছিলেন, মাহমুদুর মান্না, মহাসচিব ডক্টর জাহিদ ভাই, সব আমরা কারাগারে, অনেক অসংখ্য আমাদের কারাগারে 153 জনকে ধরলো না অফিস থেকে। তার ভিতরে 3 জনকে ছেড়ে দিয়ে বাদ বাকি আমাদের সবাইকে নিয়ে রেখেছিল, এবং একজন ফারুক তাকে কিছুদিন পরেই কিন্তু আমাদের সম্পাদক মাহমুদ ভাইকেও কিন্তু অল্প দিনের ব্যবধানে, হ্যাঁ, মাহমুদ ভাই আমাদের সাথে জেলেই ছিল। যেদিন 5ই মে, সেদিন আমাদের আবার একটু, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করেছি, ওনাকে 11 এপ্রিল ডাক্তার আমাদেরকে সম্মান টম্মান একটু করতেন। আমরা ওই অনেক সময় গোসল করা বা টিভি দেখা, ডাক্তারের ওখানে গিয়ে দেখতাম। তো আমার ওই দিন মনে পড়ে, আমি আমদুল্লাহ আমান, দুলু সহ আমরা অনেকেই টেলিভিশন দেখতে গেলাম। দেখার পরে 11:30 12টা পর্যন্ত দেখার পরে হঠাৎ করে আশরাফুল সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হুঙ্কার দিলেন যে আপনারা চলে যান, তা নাহলে আপনাদের পরিণতি খুব ভয়াবহ হবে। এই বলে একটা একটা করে লাইট বন্ধ করা শুরু করলো, মিডিয়া কর্মীদের নিষেধাজ্ঞা আসলো। তো তখন আমরা একসাথে, টেলিভিশন বন্ধ হয়ে গেল, তখন আমরা রুমে চলে আসলাম। আস্তে আস্তে আমার সাথে দুলু আমাকে বলতেছে, ইয়ার কি করে বলতেছে আমার সাথে, ইয়ার কি মানে বাংলা ভাষায় বললাম, আমাদের গ্রামের ভাষা, যার যোগ করতেছে, ভাই
আপনার ছাত্রলীগ যুবলীগ আজকে শেষ। যেহেতু আপনি আগে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এক সময়। আমি বললাম যে ছাত্রলীগ যুবলীগ শেষ, আওয়ামী লীগ তো কাল সকালবেলা সব ফসলা করে দিবে। তো তার আগে মানে তাদের ক্যারেক্টার সম্পর্কে আপনার জানা আছে কিছু, ভিতরে থেকে আপনি অনেক কিছু জানেন। তার আগে বিকালবেলা একজন এসে বললো, একটা নাটোরেরই একটা ছাত্র নেতা বিএনপি ছাত্র দল, হাইব ভাই এখানে 50 লাখ লোক হয়েছে, 50 লাখ লোক হয় কি করে, জায়গা কতটুকু, কমতে কমে 30 লাখ 5-7 লাখে চলে আসলো। আমি যাক এইবার ঠিক আছে। সকালবেলা যখন এই ঘটনাগুলো আমি আন্দাজ করতেছিলাম যে ব্ল্যাক আউট করে দিয়ে নির্বিচারে এদিকে টিয়ার শিল মারবে, সাউন্ড গ্রেনেড মারবে, একদিকে ফাঁকা রাখবে, বেরিয়ে চলে যাওয়ার সুযোগ দেবে। এই কাজটা তারা শেষ করেছে। কি করেছে জানেন? তারা বিভিন্ন জায়গায় তো বসেছিল, যারা এই বিভিন্ন হাফেজ টাফেজ বা যারা এসেছিল মাদ্রাসা থেকে ছাত্ররা আসছিল, তারা সরকার একটা পরিকল্পনা করেছিল যে আমরাও গিয়ে বলবো। তারপর ব্ল্যাক আউট হওয়ার পরে আমরা একসাথে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমরা দৌড়াতে দৌড়াতে বেরোয় পালাও পালাও, বেঁচে থাকলে আবার আন্দোলন করা যাবে। এই মুহূর্তে জীবন দেওয়ার কোনো যুক্তি নাই। কতগুলি কারা বলবে? সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন। ওই কাজটাই তারা করেছিল। একদিকে সাউন্ড গ্রেনেড মারছে, আর একদিকে এই একটা গ্রুপ বিভিন্ন জায়গা জায়গা ছড়িয়েছে, দৌড়াচ্ছে, তা উঠে দৌড়াচ্ছে ওইদিকে সাপড়া চতুর্দিকে পার হয়ে যাওয়া। ওই দেখা থেকে অনেকেই তখন চলে গেছে। এই চালাকিটা করেছে। যাক, সকালবেলা একজন এসে বলতেছে ওই ছেলেই যে কমপক্ষে 10,000 লোক মারা গেছে। 10,000 লোক মারা গেলে আজকে তুমি দেখছো যে রক্তের নদীর উপর নৌকা চলতেছে মতিঝিল দিয়ে, তো না, তাহলে আস্তে 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 কমাতে কমাতে 10,000, 5,000, 2,000, 1,000 থেকে কমাতে কমাতে লাস্টে বললো যে এরকম মারা যেতে পারে, 100-200 যদি মারা যায়। তখনও তো ওই অধিকার তখন ওরা বলে না, আমি আমার পরে এসে বলছিল যে আমি তো ওদের পলিসিটা বুঝতে পারছি, আমি না গেলে না শুনলেও বুঝতে পারছি, জেলে থেকে আপনি অনুভব করতে কি করতে পারে তারা, জাস্ট এটা তারা ওখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি না 200 লোক যদি মারা যায় তাহলে রাখবেটা কোথায়? যেখানে গণকবর সেখানে তো ধরা পড়বে। কিছু লোক মারা গেছে এটা সত্য, কিন্তু আওয়ামী লীগ যেভাবে ছাপাই গেল এবং অধিকারকে যেভাবে নাস্তানাবুদ করলো, জেল কাটলো, এটা কঠিন খারাপ একটা জঘন্য একটা কাজ। সবচেয়ে খারাপ কাজটা যেটা করলো সরুণ সেনগুপ্ত আছে মরহুম, উনি বললেন যে যখনই সাউন্ডের মৃত্যু করা শুরু হয়েছে তখন মুসল্লিরা উপহাস করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে উঠে মারছে দৌড়। এটাতে গেল একটা। প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী কি বললেন? উনি বললেন যে এরা রং মেখে নিয়ে আসছিল, যখনই সাউন্ডটা নিক্ষেপ করা হয়েছে তখন রং মেখে দৌড়াচ্ছিল, মনে হচ্ছে যে জীবনতেই দৌড়াচ্ছে। এই যে উপহাস, আজকে এত বছর পর আজকে সত্য বেরিয়ে আসলো, সত্য বের হতেই হবে, বেরিয়ে আসলো। এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে 58 জনের সীমাবদ্ধ না, এটা আরো পাওয়া যাবে, নাম ঠিকানা সবকিছু পাওয়া গেছে, কিন্তু আরো হবে, তাকে জায়গায় জায়গায়। এবং দেখেন, এটা আমার ওইটা গল্পটাই বলতে ইচ্ছা হচ্ছে। স্পেনে যখন মুসলমানদের ধোকা দিয়ে যে এপ্রিল ফুল আমরা পালন করি, মসজিদের ভিতরে সবাইকে ঢুকিয়ে দিল তোমার নিরাপদ থাকো, জাহাজে উঠিয়ে দিল তুমি নিরাপদ চলে যাও, জাহাজ ডুবে দিল, মসজিদে আগুন ধরিয়ে দিল। এরা কি করলো? ওই দিন কিন্তু হেফাজত ইসলামের 4টা পয়েন্টে থাকা ছিল, গাজীপুরে, গাবতলী, এই কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়িতে এন্ট্রি পয়েন্টগুলো। সেখান থেকে তাদেরকে আসার সুযোগ করে দিল। ওই যে জাহাজে উঠিয়ে দিয়ে যেমন ডুবিয়ে দিয়ে মারা, মসজিদে ঢুকিয়ে দিয়ে যেমন আগুন দিয়ে মারা, ঠিক এইরকম একটা কাজই করলো। তারা তো ওখানেই থাকতো। এই হত্যাকাণ্ড কিন্তু সংঘটিত হয় না। তাহলে তাদের কারা আসতে দিল? সরকার তাদের আসতে দিয়ে যে এতগুলি মানুষের জীবন মানে আমরা হারিয়ে ফেলে এত মানুষের জীবনকে তারা। এবং একটা জিনিস হাবিব ভাই, আপনারা তো জেলে ছিলেন, আমরা কিন্তু এই বিল্ডিং এ আমরা এখন এনটিভির এই বিএসসিসি ভবনের 8 তলায় বসে কথা বলছি লিফটের সাথে। আমরা তখন 11 তলায় আমার দেশের অফিস ছিল এবং আমরা রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে অফিসে ছিলাম এবং আমাদের রিপোর্টার সারা রাতই ছিল, মাঠে ছিল। আমরা মানে স্পট কভার করা যেটা বলা যায়, এবং আমি অফিসে বসে এগুলা করছিলাম, দেখছিলাম আপনি যে কথাগুলো বললেন, বিভৎস অবস্থা। আমরা লাইভ যা দেখছিলাম এবং যা ছবি আসছিল আমাদের কাছে, ভিডিও আসছিল, এবং ফিজিক্যালি আমরা গিয়ে যা দেখেছি, মানে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। এবং লাইন ধরে এই রাস্তার সামনে দিয়েই কিন্তু এই যে ব্রেভের গাড়িগুলো যাচ্ছিল, বিজিবির গাড়িগুলো যাচ্ছিল, আমরা দেখছিলাম এখান থেকে, তখন আমাদের সামনে দিয়ে
এই নৃশংস ঘটনা ঘটানোর সাথে ভয়ঙ্কর বেনজির আহমেদ তখন এটার সাথে জড়িত ছিল, ভয়ঙ্কর। এবং তার নামও আছে ওই সময় যারা ছিল, থাকতেই হবে। বেনজির, সেই জেনারেল আজিজ তখন বিজিবি ডিজি ছিল, বিজিবি ডিজি ছিল, বেনজির ছিল ডিএমপিতে, তারপরে শহীদুল হক, জেনারেল জিয়া, মেজর জেনারেল জিয়াউল হাসান, তারপরে মাহমুদ একটাকেও হাসান মাহমুদ খন্দকার, হ্যাঁ, জি, যে নৃশংসতা চালিয়েছিল জি, একটাকে সারা বছর প্রত্যেকটা, এবং আওয়ামী লীগের অফিস সামনে আসতে গিয়ে সেখানে মারলো। জি জি, এই বিভিন্ন যে স্পটে, এই বিভিন্ন স্পটে সারাদিন আমরা যেটা দেখেছি। এবং তারপরে একটা কি গেল, সুবি সাহেবকে নিয়ে আসলো, হেলিকপ্টারকে নিয়ে চলে গেল, হারুন তাকে এই করলো। এই যে মানে অবিচার করলে, অন্যায় করলে তার যে শেষ বিচার হতেই হয়, সেটা আমরা ন্যায্য বিচার অবশ্যই হবে। আমি আপনার কাছে আবারও ঘুরে আসবো, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, একই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনতে চাই। হেফাজতে ইসলামের এই সমাবেশকে কেন্দ্র করে সেই দিন শাপলার যে গণহত্যা চালানো হয়েছিল, দীর্ঘদিন পর হলেও, সেই 2013 সালের 5ই মেয়ের ঘটনা, এত বছর পরে, আজকে 13 বছর পরে এটা বিচারের প্রক্রিয়া একটা জায়গায় আসছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সুনির্দিষ্টভাবে। আইসিটিতে আপনি জানেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি মানেই হলো এর আগে তদন্ত কাজটা কমপ্লিট করে তারপরে এটা গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়। আপনাকে ধন্যবাদ, আমাদের বড় ভাই হাবিব ভাইকেও ধন্যবাদ জানাই। দেখেন, এটা অবশ্যই সরকার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যে শাপলা চত্বরের যে 5ই মে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিচারটাকে জনগণের দাবি ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলও দাবি করে আসছে। জনগণের বিভিন্ন মিছিল, মিটিং, সভা সমাবেশে আপনি যদি খেয়াল করে দেখেন, তো এইখানে বিভিন্ন গণহত্যার যে বিচার চেয়েছে, তার ভিতরে শাপলা চত্বরের গণহত্যার বিচারও জনগণ চেয়েছে। তো সেই বিচার শুরু হয়েছে, এটা আমাদের জন্য আশার দিক। এবং এই বিচারে 41 জন আসামির 31 জন পলাতক, এটাও আমাদের জন্য একটা উদ্বেগের, যে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা এবং বিচারের রায় কার্যকারী করার যে জায়গাটা, সেটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। 5ই মে শাপলা চত্বরের সেই ঘটনার আমি একজন সাক্ষী। সেই দিন সারাদিন রাত আমি শাপলা চত্বরের সেখানে এই হাজারো লক্ষ জনতার সাথেই সেদিন উপস্থিত ছিলাম। ম্যাডাম জিয়া যখন বলেছিলেন যে ঢাকাবাসীকে নেমে আসার জন্য, আমাদের মনে আছে আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্নভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয় এবং এখানে নেমে আসতে, এই সাধারণ তৌহিদি জনতার পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়। সেই কারণেই আমরা কিন্তু এসেছিলাম। এসে যে বিভৎসতা আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার আমলিগ অফিসের পাশ দিয়ে, বাইতুল মুকাররমের ওই সাইড দিয়ে বিভিন্ন জায়গায় কোরআন পোড়ানো থেকে শুরু করে দিনের বেলায় একবারে ম্যাসাকার করার বহু চেষ্টা করেছে, কিন্তু তৌহিদি জনতা কিন্তু গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে বারবার এগুলোকে কি করেছে, প্রতিহত করেছে। শান্তিপূর্ণ অবস্থানের জন্য চেষ্টা করেছে আর কি সবাই। কিন্তু ভাই যেটা বলেছেন যে থাকার কথা ছিল এন্ট্রি পয়েন্টে, সরকারই তাদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ করেছে যাতে করে এখানে চারিদিক দিয়ে তাদেরকে কি করা যায়, ঘেরাও ফেলা যায়। এবং এখানে আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দেই যে এই গণহত্যা চালানোর পরে একটি জাতীয় দৈনিক, আমি পত্রিকাটার নামও বলে দিচ্ছি, যুগান্তরে একটা ব্যানার হেডিং হয়েছিল যে 1,55,000 বুলেট, সাউন্ড গ্রেনেড, বিভিন্ন ধরনের অ্যামুনিশন তারা ওই রাত্রে ব্যবহার করেছিল এবং পুলিশের রিপোর্টের একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট ওরা করেছিল। রাত তখন 2টার বেশি, 2:30টা থেকে 3টার কাছাকাছি। অনেকে কিন্তু ক্লান্তিতে ঘুমিয়েও গিয়েছেন, প্রচুর মানুষ খাবার দাবার ছিলেন, এরকম একটা অবস্থায় এসে কিন্তু হঠাৎ যে আক্রমণটা হয়, দেখেন এই আক্রমণে পুলিশ বাহিনী কি বলল, অপারেশন সিকিউরড শাপলা। দেখেন এরপরে হচ্ছে আপনার র্যাব বলল অপারেশন ফ্ল্যাশ আউট, আর বর্ডার গার্ড বলল অপারেশন ক্যাপচার শাপলা। 3টা বাহিনী বাংলাদেশের, তারা 3টা অভিযানের নাম দিল, যেটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা নামকরণ দেখেই বোঝা যাচ্ছে যে একটা রাষ্ট্রের টাকায় কিভাবে, রাষ্ট্রের ট্যাক্সের টাকায় সেই রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এরকম অপারেশন চালানো হয়, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমাদের জানা নেই। আজকে আপনি যদি আলোচনা করতে চান, তাহলে এই আলোচনাটা কেন শাপলার গণজাগরণ হলো,
শাপলা চত্বরে কেন সারা দেশ থেকে তৌহিদি জনতা আসলো? তার একটা প্রিভিয়াস হিস্টোরি আছে। হিস্টোরিটা হচ্ছে 2013 সালেরই 5 ফেব্রুয়ারি মানে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। ওই সময় আপনি জানেন যে জামাত এবং বিএনপির নেতাদের ট্রাইব্যুনালে বিচারিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই বিচার কার্য পরিচালনা হচ্ছিল। তখন আইসিটির থেকে যে রায় হয় আব্দুল কাদের মোল্লা সাহেবের, সেই রায়তে তাকে আমৃত্যু মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এই কারাদণ্ডটা তারা মানতে পারে নাই, যার কারণে তারা কি করেছিল, 5 ফেব্রুয়ারি এসে ইমরান এই সরকারকে এখানের মুখপাত্র বানিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে লোকজন নিয়ে আসে, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে এই রকম নতুন একটা সরকার গঠনের মতন ইমরান এই সরকারকে, তখন কিন্তু অনেক মিডিয়া নতুন সরকার মানে সরকার কি হাসিনা না ইমরান এই সরকার, এরকম একটা অবস্থা তৈরি করে একটা জাগরণ তৈরি করে কি করলো, সংসদে সে সময় ব্যাকডেটে আইন পাশ করা হলো। দেখেন যে আইনের যে সংশোধনীটা আনা হলো এবং এটাকে বলা হলো এই সংশোধনীটা ব্যাকডেটে কার্যকারী হবে। এটা সবচেয়ে জঘন্য একটা পৃথিবীর ইতিহাসে যে আপনি আইন তৈরি করতেছেন আজকের মনে করেন 26 সালে, আপনি বলছেন এটা 24 সাল বা 25 সাল থেকে এটা কার্যকারী হবে শুধু একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়ার জন্য। এর চেয়ে জুডিশিয়াল কিলিং এর বড় প্রমাণ আর কি হতে পারে? এই জায়গায় যে বাংলাদেশের মানুষ কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক দল হচ্ছে সেকুলার নাস্তিকদের পক্ষে চলে যায়, আর এক দল হচ্ছে আস্তিকদের পক্ষে চলে আসে, ডানপন্থীদের সাথে চলে আসে, এবং সেই জায়গায় এসে কিন্তু নতুন একটা শাপলা চত্বরের এই গণজাগরণ তৈরি হয়। আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে। আমি এই জায়গাটাই শেষ করে দিতে চাই যে দেখেন এই জায়গায় এসে 5ই মে এবং 6ই মে 2 দিন ব্যাপী কিন্তু হত্যাযজ্ঞ চালানো হয়েছে। পরের দিন নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে সেই সহিংসতা ছড়ায় পড়ে। এই যে বিচারটা আজকে হচ্ছে সেটার জন্য আমরা খুশি। তবে যাদেরকে সেদিন, যাদের ডাকে সেদিন তৌহিদি জনতা এসে এই শাহাদাত বরণ করেছিলেন, তারা পরবর্তীতে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তাদের ডাইনে ভাবে বসে যে আচরণগুলো করেছে বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমা করবে কিনা? আজকে প্রধানমন্ত্রী 2টি অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। এর মধ্যে সম্পাদকদের, জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটর্স কাউন্সিল NEC, তার প্রতিনিধি দল 8 জন সিনিয়র সাংবাদিক সম্পাদক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং এখানে সংবাদপত্র, সংবাদ মাধ্যম এই নিয়ে নানা কথাবার্তা হয়েছে। তাদের মধ্যে সম্পাদকদের পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রীও কিছু কথা বলেছেন। আমি যদি এখানে কয়েকটা লাইন আপনার বোঝার জন্য, আলোচনার জন্য উল্লেখ করি, যে প্রধানমন্ত্রী বলেছেন যে দেখেন, আমিও আওয়ামী লীগ শাসন আমলে সংবাদ মাধ্যমের অপপ্রচারের শিকার হয়েছে। উনি একটা অভিযোগও করেছেন এবং আমি সব সয়ে নিয়েছি। মানে উনি নিজে, আমরা জানি যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি পর্যায়ে কিছু মিডিয়া অপপ্রচার করেছে তারেক রহমানের বিরুদ্ধে 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলে। এবং আরেকটা জিনিস উনি বলছেন যে আমাদের মাত্র 5 মাস বয়স হয়েছে সরকারের, সব সেক্টরে আমরা মাইনাস থেকে শুরু করেছি, মানে অর্থনীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, সব কিছুতে এখান থেকে শুরু করেছি। আমাদের একটু সময় দেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজ করলে আমাদের একটু উৎসাহিত করবেন। অন্যদিকে সম্পাদকদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে কথা বলা হয়েছে। এর মধ্যে যেটা ব্রিফ করেছেন তারা বাইরে এসে, যে সাংবাদিকরা যাতে প্রশ্ন করতে পারে। আমরা দেখেছি অতীতে চাটুকারিতার একটা কালচার চালু হয়ে গেছিলো। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স অনুষ্ঠানে কে কার চেয়ে বেশি চাটুকারিতা করতে পারবেন এই একটা প্রতিযোগিতা হতো, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করতে পারতো না কিংবা প্রশ্ন করতেন না এক পর্যায়ে এসে। এইরকম একটা কালচার শুরু হয়েছিল। আর একটা দাবি বলা হয়েছে যে কোনো নিউজ ছাপা হলেই প্রভাবশালী কারো বিরুদ্ধে হুট করে সাংবাদিকদের ধরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। এখানে সম্পাদকরা বলেছেন তাকে সমন জারি করে এটা সত্য কিনা তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে, অ্যাটলিস্ট এই সুযোগটা দিয়ে যদি প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায় তখন তাকে গ্রেফতার করা, এরকম কিছু দাবি দেওয়ার আসছে। আবার যেটা মিডিয়া কমিশন করার কথা বলা হচ্ছে, এইটাও যাতে দ্রুত করা হয় সাংবাদিকদের। এই পুরো বিষয়াশয়গুলো নিয়ে কথা বলেছেন, আপনি কিভাবে দেখছেন? না, আমি পুরো বিষয়টা মানে আমি প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, কথাগুলি আমি পজিটিভ ভাবে দেখতে চাই। উনি যে কথাটা বলেন নেই
যে আওয়ামী লীগের সময় ওনার বিরুদ্ধে অসংখ্য অপপ্রচার করা হয়েছে, অপপ্রচারের ভিত্তিতে তার নামে মামলা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেননি, সেটা হলো যখন বিএনপি ক্ষমতায় ছিল 2006 সাল পর্যন্ত, তখনও ওনার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা প্রচার করা হয়েছে। আমি তখন বলতাম যে তারেক রহমানের বিরুদ্ধে আরব উপন্যাস সেই দুর্নীতির বরপুত্র তাকে সাজানো হয়েছিল, কত কথা। এই যে যখন উনি বিদেশে গেছেন ম্যাডাম সহ 100টা ব্রিফকেস কি বড় বড় ট্রাঙ্ক নিয়ে গেছেন, ব্রিফকেস নিয়ে গেছেন, ডলার নিয়ে গেছেন, কত কথা। তারপর দুবাইতে মার্কেট কিনেছেন, অট্টালিকা কিনেছেন, অনেক কথা। আমি তার প্রতিবাদে বলতাম যে ঠিক আছে, যদি কিনেই থাকে, আমি ম্যাডাম খালেদা জিয়ার উদ্দেশ্য হিসাবে অথবা আমিও দলের একজন কর্মী হিসাবে আমি বলছি সব আপনাদের দিয়ে দিলাম। তারেক রহমান কিনেছেন তো, ম্যাডাম কিনেছেন তো, কিন্তু সব এরপরে দিয়ে তো দিলাম। আওয়ামী লীগ আর দীর্ঘদিন কেউ বের দেশ করতে শাসন পারে করে, আর কেউ বের করতে তখন পারে তো আবারই তো সুযোগ ছিল যে যদি কোনো অন্যায় দুর্নীতি হতো না। এগুলো প্রমাণ ওইটা তো করে। বললাম, তা আপনি নিয়ে নেন। আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে তারেক রহমান যতগুলি বাড়ি কিনেছেন, ম্যাডাম যতগুলি বাড়ি কিনেছেন বা মার্কেট কিনেছেন, সবগুলো আমি দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে বলে দিলাম। জান, একটাও দেখাতে পারেনি। তাও তো সহ্য করেছেন, কাউকে ধরেন মারেন নাই, জেলেও দেন নাই। কিন্তু আমার কথা হলো এই যে কথাগুলি বললেন, তখনও ক্ষমতা ছিল বিএনপি, এগুলো হিসাব করে বলতে হয়। এই যে তারেক রহমানের নামে কত কথাই তো বলা হলো, কিন্তু আপনি কি কোনো ব্যাংকে গিয়ে কোনো জায়গায় কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার পেয়েছেন যে সেখানে তারেক রহমানের নামে 500 কোটি টাকা আছে, 200 কোটি টাকা আছে? 15.5 বছর, 111 2 বছর পারে নাই তো। আবার এই সরকার এখন তো জায়গায় এটা বাদ দিলাম, মানে বিগত ইন্টারিম গভর্নমেন্টের কথা বাদ দিলাম। তো এই যে সাংবাদিকদেরও কিছু কিছু ক্ষেত্রে একেবারে অমূলক কিছু লিখে ফেলে। এখন এটা যাচাই বাছাই করে তারপরে গ্রেপ্তার করা, এটা যে কথা সাংবাদিকেরা বলেছেন, মানে সম্পাদকেরা বলেছেন, তাদের কথারও যুক্তি আছে। কিন্তু আমাকে বুঝতে হবে, যারা বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী বিদেশ সম্পর্কে আসার পর কি করলেন, কি করে আসলেন, সেগুলোর চেয়ে অনেক সিনিয়র দেখেছি তারা বলেছেন আপনি নোবেল পাওয়া উচিত, এটা বলা, নানান কাহিনী বলতেন। তো এই জায়গাটা সাংবাদিকদেরও মানে সম্পাদকদের বা সাংবাদিক যারা সিনিয়র সাংবাদিক যারা আছেন, তারাও কিছু কিছু কথাবার্তা এমনভাবে যেন না বলেন যে সরকার বিভ্রান্ত হয়। আমি এই মিডিয়াতে বারবার বলেছি, এই সরকারের পতন হবে এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং সাংবাদিক এবং সম্পাদকদের কারণে। কারণ প্রধানমন্ত্রীকে টোটালি, সরকারকে টোটালি অন্ধকারে রাখছে। যাই কিছু করুন না কেন, ক্ষতি হয়ে যাচ্ছে। মানে এটা আওয়ামী লীগ সরকারের কথা হ্যাঁ, বলছেন। ওই সময় আপনি টক শোতে এসে কিংবা কথা বলছেন, এই সাংবাদিকরা ডুবালো। তাই উনি চায়না না যেতেন, তারা সাংবাদিক করেন না। আর সাংবাদিক সম্মেলনে যদি ফারজানা রূপা, প্রভাস আমিনদের যদি এরকম প্রতিদিন যদি ফারজানা রূপা প্রশ্ন না করতেন আর প্রভাস আমিনদের সম্পর্ক প্রশ্ন না করতেন, ওই দিন আগুনটা দাও দাও করে জ্বলে না, ওই প্রশ্নের উত্তরে দেবে না দিতে। তবে এখানে সম্পাদকরা আজকে আরেকটা কথাও কিন্তু বলছেন যে যদি কোনো সাংবাদিক কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তাইলে তার বিরুদ্ধে যেন সরকার অ্যাকশন নেয়। এটা নিয়ে সম্পাদকরা কোনো আপত্তি করেন নাই আজকের মিটিং এ, অ্যাট লিস্ট এটা আপত্তি করা উচিত না। এখন আমার কথা হলো যে বর্তমান মানে মিডিয়ার রিপোর্টটাকে আলাদা করা, লেখালেখির স্বাধীনতাটা আলাদা করা আর ফৌজদারি অপরাধটাকে আলাদা। এটা অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে ফৌজদারি অপরাধ করলেও তারা বলে সাংবাদিক সাহেব করছে, এটা তো ছাড়া পাওয়ার কথা না। আবার লেখালেখির জন্য অনেক সময় দেখা যায় মানে অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া, অতীতে অনেক ঘটনা ঘটছে। উদাহরণ বলি, আমি যখন ওই 5 তারিখের পাবনায় গেলাম, ওখানে পাবনা হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ করতো ম্যাক্সিমাম সব জায়গাতেই। জি, তো এখন হিন্দু সম্প্রদায়ের নামে এসে সে মিছিল করতেছে, অথচ পাবনা একটা মন্দির ভাঙা হয়নি। টোটালি আমরা ওটা এতে রাখিয়ে রেখেছিলাম। অন্য জায়গায় কোথায় কি ভেঙেছে না, টুকিটাতে হয়েছে বিভিন্ন জায়গায়, সে মিছিল করতেছে। তো আমি প্রশাসনকে বললাম যে সে হিন্দু, তার আগে তার পরিচয় সে আওয়ামী লীগের নেতা, অতএব সে মিছিল করতে তাকে গ্রেপ্তার করতে হবে। এখন সাংবাদিক কিন্তু করেছে ফৌজদারি অপরাধ, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করে বলছে সাংবাদিক। এই জিনিসটাকে সেপারেট আলাদা করে দেখতে হবে। পাশাপাশি আমি বলবো বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন, আমাদের মহাসচিব বলেছেন যে আপনারা অতীতের কোনো চাটুকারিতা করবেন না, আপনারা সত্য কথাগুলো তুলে ধরবেন, আমরা যেন বুঝতে পারি। এমন কোনো যা যা হয়েছে বেশ 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 সাবাস সাবাস এইটা বলার দরকার নেই, আমরা করতে চাই না। আর এটুকু বলে আমি আপনাকে বলতে চাই যে আমরা তো বিগত দেখেছি কীভাবে একেবারে সাংবাদিক, পত্র পত্রিকার মালিক, টেলিভিশন মিডিয়া
যেভাবে কথা বলেছে সরকারের পক্ষে, সে সুরক্ষা কি করতে পেরেছে? করতে? আমাদের সরকার এই জায়গাতেই সঠিক সিদ্ধান্ত থাকবেন বা কোন লাভ নেই, তো কোনো লাভ হয় না, প্রমাণিত হয়েছে। দীর্ঘ 15.5 বছর ধরে এই দেশের পত্র পত্রিকা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শহীদ রাষ্ট্র জিয়া রহমানের চরিত্র হনন করতে করতে তাকে চান্স, মুক্তিযোদ্ধা, পাকিস্তান কত কিছু বলেছে, ম্যাডাম খালেদা জিয়ার নামে কত কিছু বলেছে, তারেক রহমানকে তো কিভাবে যে এমন কোনো ভাষা অপমানিত করেছে, কিন্তু মানুষ কি শুনেছে সে কথা? মানুষ যদি শুনতেনই সে কথা, তাহলে তো তারেক রহমানকে বিশ্বাস করে মানুষ তো টোটাল মেজর তাকে দিতেন না। ম্যাডাম নাই, জিয়া রহমান নেই, তারপরে অত অপপ্রচার করে, মিথ্যাচার করে, এবং আমাদের বন্ধুরাও এত এত কথা বলেছে তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু মানুষ কিন্তু এটা গ্রহণ করে নাই। তাই আমাদের সরকার, তারেক রহমানের সরকার অবশ্যই সংবাদপত্রের ত্রুটি চেপে ধরবেন না। আমাদের ধরে 75 সালে থাকতে পেরেছে, স্বীকারের দিনে করেছে, থাকতে পেরেছে, এসার চেষ্টা করেছেন, থাকতে পেরেছে, থাকতে পারেনি। অতএব আমাদের সামনে যেহেতু পরিষ্কার বক্তব্য, এই দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ম্যাডাম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছে 1996 সালে 15 ফেব্রুয়ারি পৃথিবী সৃষ্টি হওয়ার পর একটি নির্বাচন শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্য কোনোদিন পৃথিবীতে নির্বাচন হয়নি। প্রথম অধিবেশনেই সেটা পাশ করেছিলেন। এটা আবার এবার ফিরে আসলো, ফিরে আসলো। অতএব 5 বছর পর জনগণের ভোট দ্বারায় আবার নির্বাচিত হতে হবে। অতএব সংবাদপত্রের গলা টিপে ধরে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে 5 বছর পর ভোটে জিতা যাবে না। একটাই আমাদের তারেক রহমান যে কাজ শুরু করেছেন, জনগণের জন্য কাজ করেছেন, জনগণের কাজ যদি আমরা করি, যদি বিরুদ্ধে লেখেও সাংবাদিকেরা, তাতে কোনো আসে যায় না। আমরা ওইটুকু ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর আছে, সরকারের আছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর কথাগুলো আমি সম্পাদকদের সাথে বলেছি এবং সম্পাদকরাও কি বলেছেন তারও কিছু উল্লেখ করেছি। আপনি কিভাবে দেখছেন এই বক্তব্যগুলোকে? জি, আপনাকে ধন্যবাদ। এই বক্তব্যে যাওয়ার আগে আমি পূর্বের বক্তব্যে সামান্য একটু বলতে চাই। দেখেন যে আমরা শাপলা গণহত্যার যেরকম বিচার শুরু হয়েছে, একইভাবে 2006 সালের 28 অক্টোবর পল্টনের প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে যে মানুষ হত্যার অর্ডার দিয়ে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে গুন্ডাদেরকে নিয়ে এসে যে গণহত্যা চালিয়েছিল, এটার বিচার হওয়া উচিত। কারণ এই বিচারটা কিন্তু তার ক্ষমতায় থাকা অবস্থায় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। আমি মনে করি যে সরকার এটা করবে। পিলখানার যে গণহত্যার এই বিচার আমাদেরকে অবশ্যই দৃশ্যমান হওয়া দরকার এবং এটার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার। এরপরে সাইদি সাহেবের মামলার যে রায় হয়েছিল, রায়ের পরে যে গণহত্যা হয়েছিল, বিএনপির মহাসচিব এই গণহত্যাকে প্যালেস্টাইনের গণহত্যার সাথে তুলনা করেছিলেন। আমি মনে করি যে এই গণহত্যাগুলোরও বিচার হওয়া উচিত। এবং বিশেষ করে আজকে এনটিভিতে বসে আমি 5ই মে শাপলা চত্বরে এই গণহত্যার লাইভ করা এবং নিউজ তুলে ধরার কারণে 2টা টেলিভিশনকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি। এই যে মিডিয়ার পরে যে দমন নিপীড়ন হয়েছিল, তারা যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মনে করি এই সরকার যদি চায় তাহলে তাদের পাশে দাঁড়াতে পারে। যদিও নিভু নিভু করে তারা চেষ্টা করছে, কিন্তু এখনো কেউ কিন্তু দাঁড়িয়ে যেতে পারে নাই। এই জায়গায় আমি মনে করি ফিরে আসতে পারে নাই। এই জায়গায় আমি সরকারকে বলবো, শাপলার এই গণহত্যার বিচার যেভাবে শুরু হয়েছে সেইটার কারণে যারা সত্য সংবাদ তুলে ধরেছিল, আমি মনে করি সেই সমস্ত মিডিয়ার পাশে সরকারের দাঁড়ানো উচিত এবং জাতি এটাকে স্মরণে রাখবে। আর যেটা বলেছেন যে সম্পাদকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে মতবিনিময়, আমি মনে করি যে বাংলাদেশের মানে এই সরকার 5ই আগস্টের পরে এটা একটা নতুন ধারা তৈরি হলো, এটা অনেক দেরি হয়ে গেল। আমি মনে করি এটা আরও আগেই হওয়া উচিত ছিল। এই যে সম্পাদকরা একচাটিয়া যেভাবে মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মানে পদলেহন করত এবং সেই জায়গায় মানে হলুদ সাংবাদিকতার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে যেভাবে মানে বিলুপ্ত করে এবং সেগুলোকে পদদলিত করে চলতো, সেই জায়গায় আমি মনে করি সত্য ন্যায় প্রতিষ্ঠা এবং বাংলাদেশে অনেকগুলো কালচার মিডিয়ার মাধ্যমে দাঁড়িয়ে গিয়েছিল। আপনি বলেন যে সমস্ত জঙ্গি নাটক সাজানো হতো, এই সবগুলোই কিন্তু একদিকে রাত্রবেলায় পুলিশ তৈরি করতো, পরের দিন মিডিয়া এটাকে
মানে সার্টিফিকেট প্রদান করতো যে এটা হয়েছে। তাহলে এই জায়গাগুলো হয়েছে। আজকে ভাইও বলেছেন ম্যাডাম জিয়া, জামাত নেতৃবৃন্দ, তারেক রহমান তার বক্তব্যতে এক পর্যায়ে ইউটিউব এবং ফেসবুকেও দেয়া কি নিষিদ্ধ করে দিল সরকার, বললো যে লন্ডন থেকে কোনো কথা যেন বাংলাদেশের কোনো মাধ্যমে যেন প্রচারিত না হয়। তাহলে শুধু কিন্তু আপনার গণমাধ্যমের ভিতরে নাই, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকেও কিন্তু কি করা হয়েছিল, কেন ওই ফ্যাসিজমকে শক্তিশালী করার জন্য, ফ্যাসিজমের শিকড়কে গেড়ে দেওয়ার জন্য। আজকের যে সম্পাদকরা মাহমুদুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন, আমার দেখে ভালো লেগেছে যে উনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশের মাটি, মানুষ, স্বাধীনতা, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে যে আদালত চত্বরে তিনি রক্তাক্ত হয়েছিলেন, তার শরীর থেকে রক্ত ঝরেছে, আদালতে আদালতে, জেলায় জেলায় ওনাকে মানে একের পর এক ঘুরিয়ে বেড়ে শুধু মানে মামলার হাজিরা দিতে হয়েছে। সেই একজন মানুষের নেতৃত্বে বাংলাদেশে যখন সম্পাদকরা ঐক্যবদ্ধ, এবং আব্দুল হাই শিকদার, শফিক রেহমান সাহেব আছেন, এরকম আরো অনেক আছে, শফিকুল আলম সাহেব আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন। আমি মনে করি এই মিছিলটা আরো একটু বড় হতে পারত, কিন্তু এই মিছিলটা বড় হচ্ছে না। এটা একটা প্রতিনিধি দল গেছেন, হ্যাঁ না, কিন্তু যারা ফ্যাসিস্টের সুবিধাভোগী তারা তো এত সহজে মানে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না। তারা ওই যে শেখ হাসিনা আসবে বলে অপেক্ষা করছে, হয়তোবা ভিতরে ভিতরে তাদের ভিন্ন এজেন্ডাও থাকতে পারে। আমরা বলতে চাই এই জায়গায় একটা গণমাধ্যমে প্রধানমন্ত্রীর একটা শুদ্ধি অভিযান চালানো উচিত, এবং সেই শুদ্ধি অভিযানের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষের কথা বলে, মাটির কথা বলে, সত্য প্রতিষ্ঠার কথা বলে। প্রধানমন্ত্রী যদি এখানে শুদ্ধি অভিযান চালান তখন তো আপনারা আবার সমালোচনা, আপনারা বলতে, আমি বলছি যে শুদ্ধি অভিযান দেশের মানুষের পক্ষ থেকে শুদ্ধি অভিযান, যে একটা কথা এসেছে যে সাধারণ মানুষ ফৌজদারি অপরাধ, অর্থাৎ যারা সাংবাদিকতার লেবাচ্ছে, বাংলাদেশের মানুষের সাথে অপরাধ করেছে, চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, হত্যাযজ্ঞকে সমর্থন করেছে, এবং মানে অনেকে বিচারের মুখোমুখি আছে, আরো অনেকে পালিয়েও আছে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো আমি মনে করি আমাদেরকে বলার সুযোগ এসেছে। আর এই জায়গায় ওনারা যেটা বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন, এই সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাসিজম কিন্তু বসে নেই। তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে কি বিভিন্নভাবে ব্যবহার করতেছে। আজকে দেখেন যে আমাদের যিনি ফ্যাসিস্টের সময় নিয়োগকৃত রাষ্ট্রপতি ছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার পরে তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে ধরা যাবে না, তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না, এরকম একটা শ্রেণীর মিডিয়া কিন্তু একটা হাইপ তোলার চেষ্টা করছেন। কিন্তু কেন? তার যে কার্যকাল ছিল, এই কার্যকালের আগে যদি সে কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়ের বিচার করতে সাংবিধানিকভাবে কোনো কি নাই, আগে পরে বাধা নাই। তিনি যদি অর্থনৈতিক, আগে যদি কোনো অর্থনৈতিক, পরে তো আর সুযোগ হয় না, পরে তো মাত্র সময় যায় নাই। তাহলে হ্যাঁ, আর যদি উনি লন্ডনে যে সত্যি সত্যি ফ্যাসিস্টের সাথে কথা বলে থাকেন, যেটা একটা ডেইলি স্টার পত্রিকা আসছে, সেটা সরকার যদি যাচাই বাছাই করে জনগণের সামনে নিয়ে আসে, তাহলে সেই অপরাধেও তো তার বিচার হতে পারে। কারণ তিনি শপথ ভঙ্গ করে যদি কোনো কার্যক্রম পরিচালনা করে থাকেন, এই শপথ ভঙ্গের অপরাধে তো তিনি গ্রেপ্তার হতে পারেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং আপনার আরেকজন রাষ্ট্রপতি, তাদেরও তো বিচার হয়েছিল, তারা তো জেলখানায় ছিলেন, তারা তো শাস্তির মুখোমুখি হয়েছিলেন। কাজে এই জায়গা থেকে আমি মনে করি যে সংবাদপত্রের একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের। এই যে আজকে কিন্তু আরো একটা বড় ঘটনা ঘটেছে, এই যে চট্টগ্রামের আনোয়ারাতে একটা চায়নার যে অর্থনৈতিক জোন স্টার্ট হয়েছে, এটা কিন্তু বাংলাদেশে প্রায় ওখানে বলা হচ্ছে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, এবং এই 1 লক্ষ লোকের কর্মসংস্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশ কিন্তু অর্থনীতির একটা নতুন দিগন্ত সূচনা করবে। এটাও কিন্তু মিডিয়া বলছে যে প্রধানমন্ত্রী সফর করে আসার ফলে এখানে একটা পরিবেশ, তার মানে সরকারি দল বিরোধী দল কিন্তু এখানে এই সমস্ত ব্যাপারগুলোতে অনেকটা একাকার অবস্থায় আছে। আমরা এই কথাই বলছি, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান এই কথাই বলছেন যে সরকারের সকল ভালো কাজে আমরা কি করব,
সহযোগিতা করব। কিন্তু সরকারও যদি কোনো অন্যায় করে, নামাজে যেরকম ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে মুসল্লি হিসেবে তো আপনাকে কি দিতে হবে? লুকমা দিতে হবে। সেই লুকমার কাজটা বিরোধী দলে থেকে আমরা অবশ্যই করে যাব। এই ব্যাপারে আমাদের দায়িত্ব রয়েছে, আমরা সেটা করেই যাব ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয়ে জনাব হাবিবুর রহমান হাবিব আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আরেকটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, সেটা হলো নতুন কুড়ি স্পোর্টস 2025-26 সমাপনী অনুষ্ঠান। আমরা জানি যে অনেক আগে নতুন কুড়ি চালু হয়েছিল, সেই জিয়াউর রহমানের শাসনামলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে 76-এ। সেই নতুন কুড়ির ধারাবাহিকতায় এইবার এসে বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন কুড়ি স্পোর্টস নামে এই প্রতিভা অন্বেষণের আরেকটা কর্মসূচি হাতে নিয়েছে, এবং যেটা গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে এটা নতুন করে স্পোর্টসে শুরু হয়েছিল। আজকে আর্মি স্টেডিয়ামে দুটো ইভেন্ট, যেটা বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের 100 মিটার স্প্রিন্ট, এই গেমগুলো চূড়ান্ত পর্ব হওয়ার মাধ্যমে এটা সমাপ্ত হয়েছে, এবং প্রধানমন্ত্রী যারা বিজয়ী তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। তো এইটাই যে নতুন করে ছোট বাচ্চাদের 12 থেকে 14 বছর বয়সী প্রায় 1,70,000 পার্টিসিপেন্ট ছিল 8টা ডিসিপ্লিনে, 8টা ইভেন্টে। এই বিশাল একটা স্পোর্টস অঙ্গনের ক্ষেত্রে চিন্তা করতে গেলে। তো এইখানে প্রধানমন্ত্রী নানা কথাবার্তা বলেছেন, এবং আমি এই পুরো জিনিসটাকে যে গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভটাকে আপনি কিভাবে দেখছেন আর কি একটু ছোট করে সংক্ষেপে? সংক্ষেপে এটা তো একটা অভূতপূর্ব একটা সিদ্ধান্ত যে আমরা যেমন কি করেছেন এই স্পোর্টসটা যে হলো, এর আগের তো ঘটনা আছে। সেটা হলো যে আমরা সাবজেক্ট 10টা সাবজেক্ট পড়ি বা 9টা সাবজেক্ট পড়ি না, স্পোর্টসকে একটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হচ্ছে। কেন? যে আমাদের ছেলেমেয়েরা যদি এখান থেকেই তারা খেলাটাকে যেন ওইভাবে গুরুত্ব দেয়। একটা পরীক্ষা, অঙ্ক, বাংলা, ইংরেজি পরীক্ষায় পাশ করতে হলে যেন মনোযোগ সহকারে পড়ে, ঠিক এরকম করে তারা একটা খেলা বেছে নেবে, জি, এবং সেই খেলাটা ভালো করবে, সেই খেলা ভালো যে করে নাম্বার সেভাবে পাবে। এদিকে ভবিষ্যতে আজকে ধরেন রোনালদো বলেন, মেসি বলেন, তারপরে আপনার কাকা বলেন, আরও ম্যারাডোনা বলেন, তারা বিভিন্ন দেশে খেলে টাকা পয়সা নিয়ে আসছে। আমাদের সন্তানরা তো ভবিষ্যতে পেশা হিসেবে নিতে পারে, এবং সরকার সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটা উপজেলাতে স্টেডিয়াম হবে, মিনি স্টেডিয়াম, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্টেডিয়াম হবে। মানে স্টেডিয়াম মানে খেলার মাঠ হবে, স্টেডিয়াম খেলার মাঠ হবে। তার মানে এইভাবে শরীর গঠন, মাদক বা এই সমস্ত এর থেকে সরিয়ে আসার ব্যবস্থা করে একটা ফ্যান্টাস্টিক অনুষ্ঠান। এবং নতুন করে তখন ছিল গান টান আবৃত্তি, এগুলো আছে, এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। এখন আমি এই কথার সাথে সাথে বলতেছি, পত্রপত্রিকায় নিজেদের কথা হয়েছে, সারা দেশ জাতি সবাই জানে 75 সালে 4টা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেটা চালু করে দিয়েছিলেন, এবং ম্যাডাম খালেদা যখন ক্ষমতায় গ্রহণ করলেন, তার আগ পর্যন্ত আমরা জানতাম শুধু ইত্তেফাক, দৈনিক বাংলা, সংবাদ, ইনকিলাব পরে আসছে, এই কয়টা ইনকিলাব পরে, মানে ম্যাডাম যখন ছিলেন তখন ছিল। হ্যাঁ, ম্যাডাম যখন ওই সময় ইনকিলাব ছিল, জি। ম্যাডাম ক্ষমতা আসার পরে আজকের কাগজ, ভোরের কাগজ, প্রথম আলো, এই যে সমস্তগুলি পরে ম্যাডাম খালেদা পত্রিকা ব্যাপক ইয়ে দিয়েছেন, মিডিয়াও শুরু করেছিলেন। বিএনপির সবসময় যখনই ক্ষমতা আসে তখনই পত্র পত্রিকার স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুই তারা দিয়ে দেয়। এবং এখন দেখেন যে কথাটা বলতে গিয়ে আমার ভাই বললেন, ইমরান এইচ খান যে কাজটা করেছেন, একটা ইমরান এইচ খান ছিল একটা সরকার, তার কথা মতো পতাকা উত্তোলন হতো, তার কথা এই বাজারে হতো, সব কিছু মিলিয়ে আজকে যে জিনিসটা আমরা আসে সেই ইমরান এইচ খান কিন্তু এখন নাই। বিচার হওয়া উচিত তার। এবং মাহমুদুর রহমানের উপরে যে অত্যাচার হয়েছে, শফিকুর রহমানের অত্যাচার হয়েছে, আমি তীব্রভাবে প্রতিবাদ করেছি। শফিকুর রহমানকে যখন গ্রেপ্তার করা হলো, আমি তো এমন ভাবে তার ভাষায় কথা বলেছি ওই মুহূর্তে, যে তোর কথা কেউ বলতেছে, এটা জঘন্য অপরাধ। আমরা আমাদের সরকার ওই দিকে যাবে না, ওই নিজে যাবে না। তবে এইটুকু আমরা বলতে চাই, তারাও যেন সরকার 5 মাসের সরকার প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছেন, টেনে হিঁচড়ে নামানো, সরকারের বিরুদ্ধে প্রচার টোচার এগুলো না করে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ভালো কাজগুলি আপনারা বলেন, অযথা সমালোচনা না করে আপনারা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সহায়তা করেন।
আজকের দিনে আমি মনে করি যে প্রধানমন্ত্রীর যে দুইটা বক্তব্য দুইটা জায়গায় দেওয়া, এটা আমার মনে হয় যে আমরা যদি অনুসরণ করি, আমার মনে হয় যে আমরা সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবারই উচিত। এবং এই যে গণহত্যা যারা হয়েছে, উনি যেগুলি উচ্চারণ করলেন, এই সবগুলির কিন্তু বিচার হওয়া উচিত, বিচার হওয়া উচিত। আমি ডক্টর মান্নান আপনার কাছ থেকে এই প্রসঙ্গে একটু শুনতে চাই, কারণ আমরা জানি যে সারা দেশে মাদকের এমন বিস্তার হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে যুব সমাজ, তরুণ সমাজ, উঠতি বয়সের কিশোর কিশোরীরা মাদক আসক্ত হয়ে পড়ছে। এরকম একটা অবস্থায় সরকারের যে এই উদ্যোগটা, নতুন করে স্পোর্টস চালু করা, এবং সারা দেশে এই যে আমি ফিগারটা বললাম 1,70,000 পার্টিসিপেন্ট, এবং তারা ব্যাপক উৎসাহ নিয়ে, মানে আজকেও আমরা স্টেডিয়ামে এমন দৃশ্য দেখেছি, তারা খেলাধুলার উপর দৌড়ে চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে। মানে এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত, এটা কোনো সাজানো কোনো কিছু না। এই যে বাচ্চাদের মধ্যে, এই শিশুদের মধ্যে, টিনেজারদের মধ্যে এই যে আগ্রহ সৃষ্টি করা, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ছাত্রদেরকে পড়াই, যার কারণে আমি টের পাই প্রতিনিয়ত যে আমাদের ডেভিয়েশনগুলো কোথায় হচ্ছে। মাদক মারাত্মকভাবে আমাদেরকে জেকে বসেছে। মাদকের পাশাপাশি আরেকটা ভয়াবহ মাদক আছে আমাদের, সেটা হচ্ছে ডিভাইসের ভিতরে আমরা এমনভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি যে এই জায়গা থেকেও আমরা আমাদের সন্তানদেরকে সেভ করতে পারছি না। এখানে বহু ধরনের অ্যাডিকশন কিন্তু তৈরি হচ্ছে। অ্যাবনর্মাল আচরণ, ঘুম না হওয়া, শারীরিক অসুস্থতা কিন্তু এই ডিভাইসের কারণেই হচ্ছে। তো এই জায়গা থেকে খেলাধুলা এবং সাংস্কৃতিক যে চর্চা, এটা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সবার অন্তরে ঘুমিয়ে আছে, কিন্তু এটাকে বিকশিত করার দায়িত্ব কিন্তু আমাদের সবাই, রাষ্ট্রের। তো রাষ্ট্রের জায়গা থেকে এটা শুরু করেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে একটা জায়গায় আমি একটু প্রধানমন্ত্রী সহ যারা এটা চালান তাদেরকে পরামর্শ দিব যে ইতিমধ্যে যেটা নিয়ে একটু কথা এসেছে যে মাদ্রাসা, বালিকা মাদ্রাসাগুলোর যে বালিকাদের যে ফুটবল, এটাকে নিয়ে টানাটানি না করে এটাকে ন্যাচারালি করতে দেয়া, সুযোগ তৈরি করে দেওয়া উচিত। এখানে একটা বাধ্যবাধকতার একটা বিষয় আসতেছিল, এটা আমি অনুরোধ করব আমরা যেন কোনো কিছু চাপিয়ে না দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকের একটা আলাদা কালচার আছে, ঐতিহ্য আছে, তাকে সেটা লালন করতে দেওয়া উচিত। আর আমি বলবো যে শুধু খেলাধুলা নাই, এরকম জায়গায় কিন্তু আমাদের সাংস্কৃতিক বিপ্লব দরকার। গান আছে, কবিতা আছে, সঙ্গীত আছে, ইসলামী সঙ্গীত আছে, আমাদের কোরআন তেলাওয়াত আছে, হামদ আছে, নাত আছে। এগুলো কিন্তু নতুন করে ইনক্লুডেড আছে। এই যে চর্চা, এই যে চর্চাগুলো, এই চর্চাগুলো আমাদেরকে নতুন ভাবে আবিষ্কার করতে শেখায়। আজকে বক্তৃতা প্রতিযোগিতা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে রচনা প্রতিযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমাদের মানে প্রতিভা বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। তবে আমি যেহেতু পুরান ঢাকার লোক, ঢাকা 6 থেকে নির্বাচন করেছিলাম, এই পুরান ঢাকার মানে আমাদের খেলার মাঠ নাই, আমাদের স্কুলের বিল্ডিং পর্যন্ত, আমাদের কলেজ এবং ইউনিভার্সিটির বিল্ডিং পর্যন্ত সন্ত্রাসীদের দখলে। এর চেয়ে দুর্ভাগ্যজনক হতে পারে না। পুকুরগুলো, জলাশয়গুলো ভরাট হয়ে বিভিন্ন সন্ত্রাসীরা এবং স্বার্থান্বেষীরা এগুলো ভাড়া দিয়ে খাচ্ছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং এই নতুন কুড়ির এইটার মাধ্যম দিয়ে যেখানে যেখানে এরকম পুকুর ভরাট হয়ে দখল হয়ে আছে, এগুলো উদ্ধার করে দেওয়া উচিত এবং যে সমস্ত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খেলার মাঠ তৈরি করে দেওয়া উচিত। যতটুকু মাঠ আছে সেগুলো আবার বিভিন্ন প্রকার মাদক আসক্ত দ্বারা কি মানে এটা দখল হয়ে আছে, সেখানে যেতে পারে না, পরিবার যাওয়ার সুযোগ নেই। এই জায়গাগুলো ঢাকা শহরকে নতুন করে আমাদের সাজানোর জন্য প্ল্যান করতে হবে। আমি মনে করি যে সরকার শুরু করেছে, এটা মানে অবশ্যই সাধুবাদ পাওয়ার উপযুক্ত। এবং প্রধানমন্ত্রী কিন্তু আজকে শুধু বাচ্চারাই দৌড়িয়ে যান নাই, প্রধানমন্ত্রী তার নির্ধারিত জায়গা থেকে নিচেই নেমে এসেছেন এবং এটার মাধ্যম দিয়ে তিনি তার উদারতার পরিচয় দিয়েছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশে একটা নতুন দিগন্ত সূচনা হবে, বাংলাদেশে আজকে একটা নতুন কালচারের সূচনা হবে। বিশেষ করে ভারতীয় কালচারের দ্বারা আমাদের যে নতুন জেনারেশনগুলো আগ্রাসনের শিকার হয়েছিল, সেটার জায়গায় আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতিকে আমরা বিকশিত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক সেকেন্ডে কথা বলি। প্রধানমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছেন, জি, এটা একটা ঐতিহাসিক। জি, আবার মন্ত্রীদের গাড়ি বহর কমানো, নিজের কমানোর মধ্য দিয়ে আমরা যারা দল করি, বিএনপি যারা করি, আমরা তো অবশ্যই বাংলাদেশের মানুষও প্রধানমন্ত্রীর এই সুন্দর পদক্ষেপগুলিকে
সমর্থন করে সামনে দিকে এগিয়ে যাওয়ার সহায়তা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, ডক্টর আব্দুল মান্নান, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠান উপভোগ করলেন তাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।